নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদের সরাসরি সম্প্রচার। ক্যামেরা কৌস্তবের সঙ্গে আমি সোমনাথ। আর যে খবরে আমরা দিনভর ছিলাম, রাজ্যের 4 পুর নিগমের ভোটে কার্যত গোহারা বিজেপি, এবং একেবারেই যদি বিরোধী ভোট যদি অল্প কিছু থেকে থাকে বা আসন পার্সেন্টেজ অফ ভোট আমরা এখনো পুরোপুরি বুঝতে পারছি না, কিন্তু আমরা যে আভাসটা পাচ্ছি তাতে কিন্তু কলকাতা পুরো ভোটের মতোই বিভিন্ন জায়গায় দ্বিতীয় পজিশনে উঠে আসছে বামেরা। অর্থাৎ বামেদের ভোট আবার ফিরে আসছে তাদের কাছে। সেই পরিস্থিতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল পেয়েছে, আর আমরা পেয়ে গেছি বিজেপি, রাজ্য বিজেপির প্রাক্তন সহসভাপতি, বর্তমানে বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারকে। নমস্কার জয়প্রকাশ দা, আপনি বহিষ্কৃত এই মুহূর্তে। একটা সময় আমরা দেখেছি রাজ্য বিজেপির উত্থানের সময়টা আপনি বিভিন্ন সংবাদ মাধ্যমে যাওয়া থেকে বিভিন্ন মিটিং মিছিল, এবং করিমপুরের সেই ঘটনা মনে আছে, ঝোপের মধ্যে ফেলে দেওয়া, এগুলো আপনাকে সইতে হয়েছে বিজেপিটা করার জন্য। আর আজকের আপনি বহিষ্কৃত। এই 4, আমি পুরোনো কাসুন্দি বেশি ঘাঁটবো না, এই 4 পুরো ভোটে বিরোধী দল তো বিজেপি, এইরকম ফলাফল কি বলবেন? ফলাফল খুব খারাপ হয়েছে বিজেপির জন্য, এবং উল্টো দিকে তৃণমূলের জন্য ফলাফল সত্যি খুবই ভালো ফলাফল হয়েছে। বিশেষ করে আমি লক্ষ্য রাখছিলাম শিলিগুড়ির ক্ষেত্রে। মনে রাখা দরকার, শিলিগুড়ির ভোট নিয়ে কিন্তু কোনো রকম অভিযোগ কেউ করেনি। অশোক ভট্টাচার্য বলেছেন ভালো ভোট হয়েছে। বিজেপির পক্ষ থেকে সহসভাপতি রথীন বোস তিনি বলেছেন ফেসবুকে যে ভালো ভোট হয়েছে, আমরা জিতব। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শিলিগুড়ি পুরসভা যে দখল করলো পুরো বোর্ড, নিরঙ্কুশ, সেটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা উত্তরবঙ্গের রাজনীতিতে। একই সঙ্গে আরেকটি ঘটনা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ শিলিগুড়ির ক্ষেত্রে। সেখানকার বিধায়ক, শিলিগুড়ি শহরের যিনি বিধায়ক শঙ্কর ঘোষ, সিপিএম থেকে যিনি এসেছিলেন বিজেপিতে, তৎকাল বিজেপি, তিনি হেরেছেন। কিন্তু তার থেকে বড় ঘটনা, তিনি 4র্থ স্থানে নেমে এসছেন। বাবা, এই ঘটনাটা কিন্তু আরো দিক নির্দেশ করছে। এবং এগুলো কেন হচ্ছে, নিশ্চয়ই বিজেপিতে আমি বর্তমানে নেই, আমাকে বরখাস্ত করা হয়েছে। তো যারা আছেন তারা নিশ্চয়ই পর্যালোচনা করবেন, এবং পর্যালোচনা করলে প্রথমত করে দেখবেন যে তারা কিভাবে। আমি সেই জায়গা থেকে বলছি, আপনি তখনও বিজেপিতে 2021-এর নির্বাচনের পর পর্যালোচনার কথা হয়েছিল, তারপর বিভিন্ন উপনির্বাচনগুলোতে তখন আপনি বিজেপিতে পর্যালোচনার কথা হয়েছিল। এখন আপনি বরখাস্ত, আমি ধরে নিচ্ছি আপনি সাময়িক বরখাস্ত। সেই জায়গা থেকে পর্যালোচনা করতে করতে দলটাই তো উঠে যাবে জয়প্রকাশ দা। শঙ্কর ঘোষ এই বাজারে অত ভালো ব্যবধানে জেতার পর তিনি 4th, কংগ্রেসের থেকেও পিছনে। ঘটনাটা হচ্ছে, দেখুন, পর্যালোচনা করা একটা রাজনৈতিক দলের পক্ষে অতি প্রয়োজন, কিন্তু সত্যি কি পর্যালোচনা আলোচনা করেছিল বিজেপি? 2021-এর বিধানসভা নির্বাচন পরেও কোনো রকম দলের আভ্যন্তরে কেন হলো, কি জন্যে হলো, কি করতে হবে, কোনো আলোচনা হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার পরবর্তী ক্ষেত্রে এই যে উপনির্বাচনগুলো, কোনো পর্যালোচনা হচ্ছে না দলের মধ্যে। মনে রাখা দরকার যে 2016-র নির্বাচনের পরে, যেখানে বিজেপি বিধানসভা নির্বাচনের পর বিজেপি 3টে সিট জিতেছিল, 3টে বিধায়ক, তারপরে বসে বিজেপি সামনের দিনকার একটা রোডম্যাপ বানিয়েছিল, যার ফলশ্রুতি 2019-এর নির্বাচনে, লোকসভা নির্বাচনে বিজেপি 18টি সিট জেতে, লোকসভা সিট, এবং 121টি বিধানসভায় এগিয়ে থাকে। তৃণমূল কংগ্রেস পায় 43% ভোট, বিজেপি পায় 40% ভোট। 4% ভোটের দল, যেটা 10 বছর আগেও ছিল 4% ভোটের দল, এবং যারা ছিল 4 নম্বর দল, তারা উঠে আসে ফাইনালে। তৃণমূলের সামনে আমনে সামনে 3% ভোটের ডিফারেন্স 2019 লোকসভা ভোটে 2019-এ
সেইখান থেকে আবার নিম্নমুখী চলতে চলতে আবার 4% দিকে যাচ্ছে। এবার এই ঘটনাটা যে ওই যে উত্থান হলো, তারপর থেকে আরেকটু এগোলে যে আমরা ক্ষমতায় আসব, এই পর্যায়ে থেকে কয়েকজন, আমি বলবো অযোগ্য নেতা, অপদার্থ কথাটা আমি ব্যবহার করতে চাই, রাজনৈতিকভাবে অপদার্থ, পশ্চিমবঙ্গের রাজনীতি জানে না, পশ্চিমবঙ্গের দল জানে না, পশ্চিমবঙ্গের মানুষ জানে না, এই রকম কয়েকজন নেতা বিজেপি দলটাকে, রাজ্য বিজেপি দলটাকে কুক্ষিগত করে এবং সেই কুক্ষিগত করে তারা এই দলের সর্বনাশ করেছে। আজকে তারই প্রতিফলন হচ্ছে আজকের নির্বাচনে। কারণ বিজেপির এত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী, তারা এখন বসে গেছে, তাদের মনোবল নেই, তারা জানে না তাদের পাশে কাকে পাবে। সব জেলায়, সমস্ত মণ্ডলে নানা রকম গোষ্ঠী সংঘর্ষ তৈরি করতে মদত দিয়েছে, গোষ্ঠী দ্বন্দ্ব করতে মদত দিয়েছে রাজ্যের থেকেই, নানাভাবে মদত দেওয়া হচ্ছে, কুক্ষিগত করে নিজেদের হাতে ক্ষমতা, এবং তার প্রতিফলন দেখা যাবে। এখন এই 4টেতে দেখেছি, এবং আমি আপনাকে বলতে পারি এই 104টি যে 108টি যে পুরসভা হবে, তাতেও দেখবেন যে একই রকম ফল হবে, যে বিজেপি 2 না 3 না 4 এরই প্রতিযোগিতা হবে বিজেপির। একেবারে জয়প্রকাশ মজুমদার তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি বলছেন। এমনটি নয় যে তিনি বিজেপির ওপর রাগ করে বলছেন, তিনি বিজেপি, এখন যারা বিজেপি চালাচ্ছে সকল বঙ্গ বিজেপি নেতা, তাদের অপদার্থতার জন্য এই হাল হয়েছে। এমনটা নয় যে তিনি বিজেপি কর্মী সমর্থকদের কিছু বলছেন, এবং একটা সময় তিলে তিলেই দলটা আপনারা গড়ে তুলেছিলেন। আমি একটি বিষয় বলবো, যে আপনি চিরকালই বাম বিরোধী নেতা, চিরকালই। সেই জায়গা থেকে আবার বামেদের ভোট ব্যাক করে আসছে, বিজেপিকে লোকে অচ্যুত করে দিচ্ছে। তৃণমূল রুলিং পার্টি, তারা জিতবে প্রত্যাশা নিয়ে, আবার তারা ভালো ফল করবে, এটা আমি এই জায়গাটাকে আমি সরে বলছি, আমি বিরোধীদের জায়গা থেকে বলছি। আমি তৃণমূল থেকে সাইড করে দিলাম, বিরোধীদের জায়গা থেকে বলছি যে কয়েক মাস আগে যে শঙ্কর ঘোষ, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, তিনি জিতলেন এবং ভালো মার্জিনে জিতেছিলেন। সেই শঙ্কর ঘোষ ফোর্থ, মানে এটা তো বিজেপির প্রতি উত্তরবঙ্গ মানুষের অনাস্থা। দেখুন, বিজেপির প্রতি মানুষের অনাস্থা কেন আসছে? সাধারণ মানুষ বিজেপিকে কিন্তু অনেক আশা ভরসায় তারা নিয়ে এসেছিল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ করে। মানুষ না আনলে তো আসতে পারতো না, ঠিক। এবং আমি মনেও করি না যে বাংলার মানুষ ছাড়া এটা সম্ভব হতো। ওই ইউপির নেতা, মধ্যপ্রদেশের নেতা, দিল্লির নেতারা এটা করেছে, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। পরিযায়ী নেতা বাইরের থেকে এসে তারা বিজেপিকে সাজিয়ে গুছিয়ে দেবে, তারা ভোট বানিয়ে দেবে, এই তত্ত্বে আমি বিশ্বাস করি না। সেই মানুষ যখন নিয়ে এসেছিল বিজেপিকে, তারপরে যখন দেখলো তারা যে বিজেপি তাদের ধোঁকা দিল, তাদের মনোমতন কাজ করলো না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে বলছি, বলুন। 2019-এর সময় সাধারণ মানুষ সেই লোকসভা নির্বাচনে যাদেরকে দেখেছিল বিজেপি হিসেবে, 2021-এ দেখলো তারা নেই কেউ, তারা বাড়িতে বসে আছে, তারাও শুধু শুধু ভোটের দিনই যাবে, কারণ তার বদলে নতুন তৎকাল বিজেপি এসছে আর পরিযায়ী বিজেপি এসছে। তাদের দেখে সাধারণ মানুষ চিনতে পারলো না, জানতে পারলো না এরা কারা বিজেপি, এবং মানুষকে এটা এক প্রকারে ধোঁকা দেওয়া হলো। তারই ফল হলো 77-এ আটকে গেল বিজেপি, এবং তারা আরো কমছে। একটা বিষয় জয়প্রকাশ, আমি জাস্ট এইটা নিয়ে আর আলোচনা, এই প্রসঙ্গটা নিয়ে বলবো না। মানে এমনটা হচ্ছে 2019-এ আমরা শুনেছিলাম খবর করতে গিয়ে, এমন হচ্ছে বিজেপি সাংগঠনিকভাবে অনেক জায়গায় এজেন্টও দিতে পারেনি, কিন্তু সেই সব বুথ থেকে মানুষের স্বতঃস্ফূর্ত ভোটের জন্য বিজেপি লিড পেয়েছিল। 19-এর ভোটের কথা বলছি। আবার যাদের ওপর রাগ করে বা মানে অনাস্থা রেখে মানুষ বিজেপিকে আনবে ভেবেছিল, দেখা গেল 21-এর ভোটের আগে তারাই দল পরিচালনা করছে। এটাই বলতে চাইছেন তো? দেখুন, একটা পার্টি তৈরি করতে গেলে অনেক পল পরিশ্রম করে তবে তৈরি করতে হয়। আমরা সেইভাবেই করেছিলাম, তার পরিকল্পনা থাকে। বিজেপি তারা অনেক দূর এগিয়ে গিয়েছিল, এবং সাংগঠনিকভাবে আমরা প্রায় 65,000 বুথ কমিটি তৈরি করতে পেরেছিলাম 78,000-এর মধ্যে। আমি এইটা মনে করিয়ে দিই
এবং আমার সঙ্গে তৃণমূলের নেতারাও একমত হবেন, 2011-এ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু সারা বাংলায় যে 70,000 বুথ ছিল তাতে খুব বেশি হলে 20,000 বুথে তৃণমূলের বুথের প্রেজেন্স ছিল, বুথ কমিটি ছিল, কিন্তু তারা ক্ষমতায় এসেছিল মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে। 2019-এর সময় আমাদের 65,000 বুথ কমিটি তৈরি হয়েছে। তৎকালীন আমাদের যিনি যারা দল করছিলেন সেই সময় ছিল সুব্রত চট্টোপাধ্যায়, দিলীপ ঘোষ, এই দুজন মিলে এই জুটি মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দিলীপ ঘোষ সারা বাংলা ঘুরে ঘুরে গরম গরম কথা বলে মানুষের কাছে বিজেপিকে তুলে ধরছিলেন, আর সুব্রত চট্টোপাধ্যায় তিনি দলটাকে সাংগঠনিকভাবে সাজাচ্ছিলেন, এবং তার সঙ্গে আমরা সবাই ছিলাম, আমাদের বহু কর্মী বহু নেতারা ছিলেন জেলা ধরে ধরে। আমরা অবাক হয়ে গেলাম 2018-এর সাফল্যের পরে কিছু না কিছু ভাবে 2019-এর সাফল্যের পরে কিছু না কিছু ভাবে কিছু বহিরাগত নেতা, মানে পরিযায়ী নেতা যাদের বলছেন, এবং এখানকার কিছু অন্য দল থেকে আসা তৎকাল নেতা, তৎকাল বিজেপি, তারা এসে প্রথম বললেন যে এই সংগঠনটাকে ভেঙে দাও। সুব্রত চট্টোপাধ্যায়কে তারাও, দিলীপ বাবুকে বলা হলো আপনি চুপ করে থাকবেন নয়তো আপনাকেও তাড়িয়ে দেব। এবং আমি বলতে আপত্তি নেই, সেই সময় আমরা গিয়ে বলেছিলাম এই ভোটের আগে, 2021-এর ভোটের আগে দলকে এরকম ক্ষতি করবেন না আপনারা, কারণ আমাদের সর্বভারতীয় দল কেন্দ্রীয় নেতাদের কাছে, এবং বলেছিলাম যে সুব্রত চট্টোপাধ্যায়কে সরাবেন না। এই সময় বলেছিলেন নেই নেই কুছ নেই হোগা, মুকুল রায় দেখ লেগা। তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে কোথাও না কোথাও একটা হিসেবের গন্ডগোল হচ্ছে, এবং তারপর থেকেই সংগঠনও ভেঙে গেল। এবং আজকের যে ঘটনা, যে দেখবেন ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছি। জয়প্রকাশ দা যেটা বলছেন যে পর্যালোচনাটা দলের যে ব্যর্থতা, মানুষের যে প্রত্যাখ্যান করলো সেইটা নিয়ে হওয়ার পরিবর্তে পর্যালোচনা আপনাকে নিয়ে, রিতেশ তিওয়ারিকে নিয়ে, সুব্রত ঠাকুরকে নিয়ে বেশি হয়েছে। সেটা না হয়ে দল কেন হারলো বা কিভাবে আবার উঠে আসা যায় সেটা কি বদলা, মানে নিজেদের লোকের পিছনে কাটি হচ্ছে না। এখন দেখুন, এখনো 4-5 জন লোক মিলে পুরো দলটা পরিচালনা করছে। দুঃখের বিষয় হচ্ছে আজকে প্রায় 5 মাস হয়ে গেল, সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদার সভাপতি হয়েছিলেন, এবং তারপর থেকে শুধু হাড় হাড় আর হাড় হয়েছে। সুকান্ত মজুমদার কলেজে পড়ান, শিক্ষিত লোক, শান্তশিষ্ট ভদ্র মানুষ, রাজনৈতিক অভিজ্ঞতা তো নেই, এটা তো মানতে হবে। কেউ যদি বলে জয় সুকান্ত মজুমদার, তাতে তার রাজনৈতিক অভিজ্ঞতাটা তৈরি হয়ে যায় না, সেটা খুব ঠেকে শিখতে হয়, পরিশ্রম করে শিখতে হয়, এবং সেটা একটা বড়ি দিয়ে খাইয়ে দেওয়া যায় না রাজনৈতিক অভিজ্ঞতা। সুকান্ত মজুমদার তাও দেখুন সেপ্টেম্বরে সভাপতি হয়েছেন, আর আজকে চলছে ফেব্রুয়ারি মাস, 5 মাসের বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত রাজ্য কমিটির একটা মিটিং হয়নি, পদাধিকারীদের মিটিং হয়নি, ভার্চুয়ালি চলছে পুরো দলটা। এই রকম পরিস্থিতি কেন হলো? প্রধান বিরোধী দল, একমাত্র বিরোধী দল, তার সভাপতি। আমি একটা জায়গা থেকে বলছি, ঠিক আছে, আমি একটা জায়গাতে বলছি এটা দলের সত্যি ক্ষতি। বিজেপির মতো অন্তত রেজিমেন্টেড দল, অন্তত পশ্চিমবঙ্গে তাদের যা পারফরমেন্স বিজেপি সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষের একটা ভুল ধারণা তৈরি হবে, যেটা বিজেপি দাবি করে। দিলীপ ঘোষ কখন কোন দিকে কি বলছে, মানে দিলীপ ঘোষ ব্যাপারটাকে বিজেপি কর্মী সমর্থকরাই বা কিছু স্থানীয় নেতারা তারাও কনফিউজড। দিলীপ ঘোষের কি, মানে কি চাইছেন উনি? দেখুন, দিলীপ বাবুকে 1 বছর বাকি ছিল তার সভাপতিত্বের, এবং দিলীপ বাবুকে হঠাৎই একদিন সরিয়ে দেওয়া হলো, যেভাবে হঠাৎই একদিন সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছিল, দিলীপ বাবুকে আমাদের কেন্দ্রীয় নীতি নির্ধারণ যারা করেন তারা দিলীপ বাবুকে সরিয়ে দিয়ে একদম নবাগত রাজনৈতিক অভিজ্ঞতাহীন সুকান্ত মজুমদারকে সভাপতি করে আনলেন, ভালো কথা। এবার এই প্রসঙ্গে দেখুন আসলে দলটা কে চালাচ্ছে পশ্চিমবঙ্গে। আসলে দলটা চালাচ্ছে 3-4 জন, তার মধ্যে একজন আছেন সাধারণ সম্পাদক সংগঠন, তিনি একটা অদৃশ্য শক্তি আছে দিল্লিতে যারা ওনাকে সাপোর্ট দিচ্ছেন, আর তিনি রাজনৈতিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দলটাকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে। 1 নম্বর। তার সঙ্গে আছেন কিরকম ধরনের লোক, মনে করুন আমি বলছি ব্যারাকপুরের সাংসদ,
তিনি এখন খুব গুরুত্বপূর্ণ নেতা বিজেপির নীতি নির্ধারণে। মানে এই জন্য গুরুত্বপূর্ণ কি ওনার ফ্যামিলি থেকেই বিজেপিতে ভাঙা না, লেগেছে? আমি আসছি। 2019-এ তিনি যোগ দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছিল বোধহয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখান থেকে চুপ করে বেরিয়ে এসে বিজেপিতে এসে যোগদান করলেন। নির্বাচন হলো এবং তিনি জিতলেন। পরবর্তী ক্ষেত্রে দেখুন, আজকে পরপর 4টে ক্ষেত্রে বিপর্যয়ের নায়ক তিনি। কোনগুলো? 2021-এর নির্বাচনে নিজের ক্ষেত্র ব্যারাকপুরে একটি ছাড়া আর কোনোটাতে জয়লাভ হলো না। সেটা নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ। একটা ছেলের জায়গায় জিতলেন, আর বাদ বাকিগুলো সবকটা হেরে ভূত হয়ে গেলেন। বিপর্যয় নিজের জায়গায়। ভবানীপুরে তারপরে উপনির্বাচন হলো তার দায়িত্বে, সেখানে রেকর্ড ভোটে হারলেন। তারপরে কলকাতা কর্পোরেশনেরও তাকে দায়িত্ব দেওয়া হলো, যদিও তিনি ভবানীপুরও চিনতেন না, কলকাতা কর্পোরেশনও চিনতেন না। আগে ব্যারাকপুরের বাইরেই বেরোননি, বাংলাটা ভালো করে বলতেও পারেন না। তাকে দেওয়া হলো কলকাতা, আগে ভবানীপুর, সেটা বিপর্যয়। কলকাতা কর্পোরেশন বিপর্যয়, আগে 7টা, এর আগে 7টা জিতেছিলাম, এবার 3টেতে এসে নামলো, দায়বদ্ধতা নেই। তারপরে দেওয়া হলো বিধাননগর, আজকে যার ফলাফল বেরিয়েছে, সেখানে বিপর্যয় না, একটা সিট পাননি। আর কেন আসেনও নি? কারণ তিনি বেশি ব্যস্ত নিজের আত্মীয়দের আগে ভাগে অন্য দলে পাঠিয়ে রাস্তা ক্লিয়ার করতে। এই রকম নেতা যারা, তারা আপনার কি মনে হচ্ছে আগে ভাগে রাস্তাটা ক্লিয়ার করে উনিও পরে বিজেপিকে ডুবিয়ে একদম চলে যাবেন অন্য দলে? সম্ভবই, খুবই সম্ভব। উনি নিজেই বলছেন এরা বেঈমান গদ্দার যারা বেরিয়ে গেছে, নিজের ভাইপোকে বেঈমান। রাজনীতিতে তো এগুলো বলতে হয়। বেঈমান গদ্দার যদি হয়, তাহলে তুমি এই পুরো ভোটেই তার থেকে 5 দিন আগে তুমি তাদের টিকিট দিলে কেন? তোমারই তো দায়িত্বে। তাদের যে তুমি তোমার পুরসভায় টিকিট দিয়েছো, কার কথায়? এখানকার বিজেপির যে হেডকোয়ার্টারে গিয়ে উনিই তো সব টিকিট বিলি করছেন। সেটা নিজে স্বীকারও করেছেন, আমি টিকিট দিয়েছিলাম, ভুল হয়েছে, টিকিট দিয়েছেন। এবং মনে রাখবেন, এই সমস্ত যে নির্বাচনগুলোর কথা বললাম, সেখানকার অর্থ বিলির ব্যাপারটা ওনার হাতে, বজ্রমুঠিতে। কাকে দেওয়া হবে, কাকে না দেওয়া হবে, আর কিভাবে দেওয়া হবে, কি হবে, সমস্ত ওনার। যে এই যে ব্যবস্থাটা, আমি পুরনো বিজেপিকে খুঁজেই পাচ্ছি না। যে বিজেপিটা কর্মীদের উপর নির্ভর করে এগিয়ে চলে, কার্যকর্তাদের ভালোবাসে, তাদের পাশে দাঁড়ায়, এই তৎকাল বিজেপি, অর্জুন সিং এর মতন তৎকাল বিজেপিরা এসে পার্টি সর্বনাশ করেছে। তারপরে আমরা রাজীব ব্যানার্জিকে দেখেছি, তারাও এসে তো প্লেনে করে যাচ্ছেন আর আসছেন তখন। এবং আপনাকে জানিয়ে রাখি, এরাই কিন্তু প্রার্থী চয়ন করেছেন, এরাই বিপর্যয়ের কারণ। এবং এখনো অনেকেই থেকে গেছেন বিজেপিতে, যারা বিজেপির শেষ করে দিচ্ছেন। আজকের দিনে বিজেপি চালাচ্ছেন 2 থেকে 3 জন, তাদের মধ্যে একজন সাংবাদিকও আছেন, যিনি এখন সাংবাদিক নয়, আগে সাংবাদিক ছিলেন। যেদিন টিকিট পান সেই দিন তার বহুল প্রচারিত দৈনিক থেকে রেজিগনেশন দিয়ে তিনি বীরভূমের একটি আসনে লড়তে যান, এবং তিনিও রেকর্ড ভোটে হেরে ফেরত আসেন, এবং তিনি এখন দণ্ডমূর্তের কর্তা। আজকে এই যে বীরভূমের পুরসভাগুলোতে এই যে সাংঘাতিক ফল, তার উপর দায়িত্ব ছিল। সেখানটাতে 3টেই হেরে বসে আছেন। যে 3টে নির্বাচন হওয়ার আগেই তার দায়িত্ব ছিল যাতে বিজেপি বীরভূমে ভালো লড়াই দিতে পারে। আপনি বলুন, আপনি গাঙ্গুলি বাবুর কথা বলছেন না, যিনি সিউড়িতে লড়েছিলেন। আচ্ছা, বোঝা গেছে। আমি আরেকটা ব্যাপার বলছি, বিরোধী দলনেতা তিনি এখনো স্বপ্ন দেখছেন যে বিজেপি ফিরে আসবে। তিনি যত বেশি স্বপ্ন দেখছেন, আর যেখানে যেখানে যাচ্ছেন, তথ্য পরিসংখ্যান বলছে তিনি যেখানে যেখানে গেছেন, শান্তিপুরের মতো সিট, বিজেপির ধরে রাখা সিট, শান্তিপুরের মতো জায়গা, যেখানে যদি আমি সকল হিন্দুত্বও বলি, সেইখানে বিরোধী দলনেতা পা রাখতে ঘোড়া নাহার। আর যেখানে সবকটা পুরসভায় উনি গেছিলেন, সবকটা পুরসভায় এবার সবচেয়ে বেশি বিজেপির টাইম দিয়েছিলেন দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার তো সময় দেন না, আমরা খুব একটা দেখতেও পাইনি, এবং শুভেন্দু অধিকারী। তারপরেই পারফরমেন্স। না, আমি প্রথমে একটুখানি একটা জায়গায় কারেক্ট করে নিই। আমাদের মানে বিজেপির, আমি এখনো অভ্যেস যাইনি বলেই আমাদের বিজেপি বলে বলি। আমাদের দলটা অন্তর থেকে করতেন, সেটাও ব্যাপার আছে। হ্যাঁ, আমাদের বিজেপির যিনি সভাপতি এখনকার, সুকান্ত মজুমদার, তিনি যান না নয়, আজকেই আপনি জানেন কিনা জানি না, আজকেই বারাসতে উনি যাচ্ছেন, এবং কি অমানুষিক তার ক্ষমতা ভাবুন। 1.5 ঘন্টায়
উনি 21টা ওয়ার্ডে প্রচার করবেন, মানে প্রত্যেক ওয়ার্ডে 5 থেকে 7 মিনিট করে সময় দেবেন। প্রার্থীর সঙ্গে পরিচয় হলো তো? এই যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হয় তাহলেই বুঝতে পারছেন রাজনৈতিক অভিজ্ঞতাটা কি। তিনি যাচ্ছেন, তিনি 3টে ওয়ার্ডে ভালো করে ঘুরুন, তিনি বুড়ি ছোঁয়া করে এসে রিপোর্ট পাঠাবেন দিল্লিতে যে আমি সবকটা ওয়ার্ডে বারাসতে আমি কমপ্লিট ঠিক হয় না, সরকারি অফিসে টিক মারা কেরানির সেই রকম টিক, বারাসত টিক, রাইট চিহ্ন দিয়ে দিলেন, টাচ করে এসছি। এই যে দৃষ্টিভঙ্গি, এইটা বললাম। আর আপনার প্রথম প্রশ্নে আমি বলি, দেখুন শুভেন্দুবাবু একরকম চলছেন, পার্টি আর একরকম চলছে, এটা বলতে আমার কোনো অসুবিধে নেই। শুভেন্দুবাবুর নিজের লড়াইয়ের একটা জায়গায় বাঘের পিঠে চড়ে বসেছেন, সুতরাং তাকে লড়তেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বিধায়ক হয়েছেন, সেই লড়াই চলছে। অধিকারীদের গড়, মেদিনীপুর কেন্দ্রিক তার অবস্থান, এবং বিজেপির বর্তমান যারা নেতৃত্বে আছে তারাও মনে করছেন যে শুভেন্দুকে আর বাড়তে দেওয়া উচিত না। তারা কথায় কথায় আমাদের সামনেই বলেছেন যখন আমি বিজেপি ছিলাম যে এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সেন্টার হয়ে যাচ্ছে। কোনটা না, বিরোধী দল নেতা হিসেবে তিনি প্রথমে 77 এখন 70 জন বিধায়কদের নিয়ে তিনি একটা উপদল তৈরি করেছেন, প্যারালাল অর্গানাইজেশন, সেইটা ভেঙে দিতে হবে। ভেবে দেখুন, একটা পার্টি যদি এরকম তৃণমূলে হতো, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি চালাচ্ছেন, পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা, এবং দুজন দুদিকে চলছে, সেটা কিরকম হতো আজকে এবং সেইটাই নেতৃত্বের কোনটা উপযোগিতা, সার্থকতা, যে সেইটা না হতে দেওয়া। আজকে বিজেপি তো সেটাই করছেন। আজকে আপনি ভাবুন যে শুভেন্দু অধিকারীর মতন লড়ছেন, পার্টির মতন। আজকে পার্টি দায়িত্ব দিয়েছিল বিধাননগরে অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখেছেন আপনারা বিধাননগরে? আপনি বলুন না, দেখেছেন? দেখেননি। এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অন্তর্দ্বন্দ্বটা কোথায়। দুজনেই কিন্তু তৃণমূল থেকে আসা। মানে এত কিছু হওয়ার পরেও, মানে আপনি রিতেশ তিওয়ারি যারা সেই অর্থে কোনোদিন প্রকাশ্যে কিছু বলেন আপনাদের পিছনে রাখ, আমি যাব। শুভেন্দু অধিকারী প্রসঙ্গ যেকালে উঠলো, আজকেও দেখলাম আশুতোষ কলেজের আশেপাশে উনি কোনো দলেরই বা কোনো অনুষ্ঠানে উনি যাচ্ছিলেন, বিরোধী দলনেতা যেতেই পারেন, ওনার গণতান্ত্রিক অধিকার। সেখানে বচসা হয় পুলিশের সঙ্গে, বচসা হয় আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে। একটা ঔদ্ধত্য দেখা যায়, কে দোষী কে দোষী নয়, এবং এটা 21-এর বিধানসভা ভোটের পর থেকে ঔদ্ধত্য। বাঙালি, আমরা তো এটা তো মানি, বাঙালি একটু সফট হবে, বাঙালি একটু নমনীয় হবে। এই যে ঔদ্ধত্য, কিছুদিন আগে নিজের নন্দীগ্রাম বিধানসভায় গিয়ে বলেছেন যে যারা আমাকে ভোট দেয়নি সেই সকল হিন্দুগুলো ভেজাল হিন্দু, জালি হিন্দু, 500 টাকায় বিক্রি হয়েছে। দেখুন, আমার শুভেন্দুবাবুকে দেখে, উনি রাজনৈতিক পরিবারের লোক এবং আমি নিজে ওই পরিবারকে খুব ভালোভাবে আমি যুক্ত ছিলাম, চিনি, শিশিরবাবুকে চিনি, এবং একটা সময় শিশিরবাবুর বাবা আমার পিতৃদেবের সঙ্গে খুবই পরিচয় ছিল, কারণ তারা দুজনেই স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আজকের দিনে শুভেন্দুবাবু কিন্তু খুব চাপে আছেন, কারণ শুভেন্দুবাবুর চাপ একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের চাপ, আর একটা হচ্ছে পার্টির মধ্যে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে লড়াইয়ের চাপ। কারণ অমিতাভ চক্রবর্তী, যিনি এখন সাধারণ সম্পাদক সংগঠন, তার সঙ্গে সেই সাংবাদিক আছেন, তারা উঠে পড়ে লেগেছেন শুভেন্দুবাবুর ডানা ছাঁটার জন্য। এই চাপটা কিন্তু এইটা বেরোচ্ছে, আমার ওনার জন্য মায়া হচ্ছে যে এইটা ফুটে বেরোচ্ছে। আদারওয়াইজ অন্য সময় শুভেন্দুবাবু অনেক কম্পোজড লিডার। আজকে যেটা দেখলাম, তিনি উত্তেজিত হয়ে উঠছেন, ছাত্ররা স্লোগান দিচ্ছেন, তাতে যে রিয়াক্ট করছেন, ছাত্রদের সঙ্গে তো মারামারি করা যাবে না, না, আর বিরোধী দলনেতা নিজের একটা ওয়েট তো থাকবে। এবং আপনাকে বলে রাখি, আমার নিজের চোখে দেখা, যেহেতু আমি দীর্ঘদিন রাজনীতি করেছি এবং গল্পে শোনা, যে আমরা দেখেছি যে একটা সময় প্রফুল্ল সেনকে ঘিরে কলকাতা ইউনিভার্সিটির ছাত্ররা, এসএফআই ছাত্ররা স্লোগান দিচ্ছেন, ঘিরে আছেন এবং অজস্র কথা বলছেন। প্রফুল্ল সেন কোনো রকম রিয়াক্ট করেননি, হেসে কথা বলেছেন, হাত ধুকে নমস্কার করেছেন, করে গেছেন। আজকে যেটা দেখলাম, তাতে আমার তখন মনে হচ্ছে যে শুভেন্দুবাবু কোথাও না কোথায় খুব মানসিক চাপে আছেন, হতাশা। আজকের যে রেজাল্ট সেটা। অন্যদিকে তার রাজনৈতিক পরিসরে শুধু যে তৃণমূল বাধা তা নয়, বিজেপির ভেতর থেকেই বহু বাধা
এই মুরলীধর সেন লেনে, যেখানে শুভেন্দুবাবু আর যান না, রাজ্যের বিজেপি দপ্তরে কিন্তু শুভেন্দু বাবুকে আপনি দেখতে পাবেন না কোনোদিন। ওনার যাওয়ার জায়গা নিজের বাড়ি, সল্টলেকের বাড়ি কিংবা বিধানসভা, সেইখান থেকে তিনি নিজের কাজকর্ম পরিচালনা করেন। সল্টলেকে শুনেছি বিধায়কদের নিয়ে তিনি আলাদা মিটিংও করেন। আমরাও মিটিং করেছি, আমরাও কিছুদিন আগে আমরা করেছি, যেদিন কলকাতা কর্পোরেশনে। দলনেতা সাংবিধানিক পদ, তাকে অনেক শান্ত শিষ্ট থাকতে হবে। আমি জয়প্রকাশ দার পাশে আছে বলে আমি একটা উদাহরণ, উনি যেমন প্রফুল্ল সেনের উদাহরণ দিলেন, আপনি প্রফুল্ল ঘোষ, প্রফুল্ল সেনের উদাহরণ দিলেন, আমি জয়প্রকাশ দার একটা উদাহরণ দিই। করিমপুরের উপনির্বাচন খুব কঠিন সিট ছিল, কিন্তু খুব কঠিন সিট ছিল বিজেপির জন্য। আপনি গিয়েছিলেন, লড়াই করেছিলেন, একদম ওয়ার রুম আমরা দেখেছিলাম। তারপরে একটা ঘটনা ঘটে ভোটের দিন, সেটাও দেখেছিলাম। দার্জিলিংয়ে দেখেছিলাম আমরা লক্ষ্মী পুজোর দিন আপনি দিলীপ ঘোষ কিভাবে পিছন থেকে এসে আপনাকে অ্যাটাক করা হলো। তারপরে আপনারা কিন্তু ঠান্ডা মাথায় পার্টিটাকে করে গেছেন। এখন পার্টির এই অবস্থা, আমি বলছি যে এইভাবে যদি চলতে থাকে, আপনি একদম সোজা সাপটা বাক্যের জাগলিং না করে বলুন তো, এরমভাবে চলতে থাকলে কি অচিরেই বিজেপিটা আবার সেই 1970 সালে, আমি পশ্চিমবাংলার বুকের কথা বলছি, 1990 সালের বা 2000 সালের প্রথম দিকে, 2010 সালে আগে পর্যন্ত যে বিজেপি ছিল সেরকম হয়ে যাবে? সেরকম কিন্তু হওয়ার দিকে এগোচ্ছে। দেখুন, ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ নয়। পশ্চিমবঙ্গের একটা নিজেদের বাঙালি অস্মিতা আছে, এবং আমি বাঙালি হিসেবে তার জন্য গৌরব বোধ করি। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতির জন্য আমরা গৌরব বোধ করি। এবং হিন্দিভাষী নর্থ ইন্ডিয়ানদের সঙ্গে এই বাঙালি অস্মিতার লড়াই কিন্তু একটা ঠান্ডা লড়াই গত 150 বছর ধরে আছে। যদি আপনি দেখেন চিত্তরঞ্জন দাসের কথা, তাকেও কিন্তু ওই নর্থ ইন্ডিয়ান পলিটিক্সের কাছে বেরিয়ে আসতে হয়েছিল। আমরা সুভাষচন্দ্র বোসের সেই জায়গাটায় তাকে বেরিয়ে আসতে হয়েছিল, জওহরলাল গান্ধীজির সঙ্গে লড়াইয়ে, বিধানচন্দ্র রায়ের সঙ্গে জওহরলালের যে বিরোধ, সেইগুলো। এবার বাঙালি অস্মিতাটাকে আমি বাদ দেব না, আমি ওই নর্থ ইন্ডিয়ান ডিকটেটস, যেটা ডিকটাম, সেইটাকে আমি গ্রহণ করব। যদি আমি বাঙালি অস্মিতা, বাঙালি কালচার, এর জন্য আমি গর্ববোধ না করি, আর সেইটা যদি বাঙালিকে না দিতে পারি, তাহলে কোনো পলিটিক্যাল পার্টি এখানে সাকসেসফুল হবে না। এখানে বাঙালিরা বাজে, আমরা নর্থ ইন্ডিয়ান হিন্দিভাষীরা ভালো, কিন্তু আমাদের ভোট দাও, এ তত্ত্ব তো চলবে না। আর এখানেও অ্যাগ্রেসিভ হিন্দুইজম চলবে না। এখানে সব বাঙালির বাড়িতে রামকৃষ্ণ বিবেকানন্দের ছবি থাকে, সারদা মায়ের ছবি থাকে, কিন্তু তার জন্য অ্যাগ্রেসিভ হিন্দু নিজেরা বলেন না। তাদের হিন্দুত্ব অনেক সফট, তারা লক্ষ্মী পুজো করেন, সত্যনারায়ণ পুজো করেন, কিন্তু তাদের হিন্দুত্ব অনেক। এই যে কালচারাল ব্যাপারটা কেন আমি আপনাকে বলছি, এইটা বোঝার দরকার। এবং বিজেপির মধ্যে আমরা এটা বলেছিলাম যে আমাদের এখানকার যে রণনীতি হবে, সেই রণনীতি হবে হিন্দুইজম, অ্যাগ্রেসিভ হিন্দুইজমকে বাদ দিয়ে সফট হিন্দুইজম, মানুষের উপকার, এখানকার সমাজের উপকার, এই বাঙালি অস্মিতা, সেইটা নিয়ে। আপনি দেখুন 2021-এর নির্বাচনে কিন্তু একটা জিনিস সম্পূর্ণ উল্টে গেল। বিজেপি আসলো ডবল ইঞ্জিন থিওরি, কেন্দ্রে বিজেপি, এখানে বিজেপি, তাহলেই উন্নয়ন হবে, এই থিওরি। আর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বাংলার মেয়েকেই, বাংলা নিজের মেয়েকে চায়। দুটোর মধ্যে তফাৎটা কি দেখুন। এবং সেই জায়গাতে আলটিমেটলি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচতুর যে স্ট্র্যাটেজি, সেইটাই কাজ দিল, সেটাই জিতলো। এবার এটাকে নিয়ে তো অ্যানালিসিস করা দরকার। ভবিষ্যতের রণকৌশল ঠিক করতে গেলে কোনটা আমাদের ভুল, কোনটা অন্যদের ঠিক, এটা যদি জয়প্রকাশ দা বুঝে গেছে। এর আগে আপনি যেদিনকে প্রথম আপনার ভিতরের কথা বলেন, আমি সেইভাবে বিস্ফোরণের বিষয়গুলো উল্লেখ করবো না, আপনি আপনার মনের কথা বললেন, দীর্ঘদিন রাজনীতিটা বিজেপিটা করেছেন বলে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস ক্লাবে মেসির সঙ্গে তুলনা করলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুচতুর 100 বার সিপিএম এর সঙ্গে লড়াই করে, একজন 2বার সিপিএম এর সাথে লড়াই করে মুখ্যমন্ত্রী, একবার বিজেপির সঙ্গে লড়াই করে মুখ্যমন্ত্রী, তার তো নিশ্চয়ই রাজনৈতিক সেই জায়গা থেকে একটা সময় রেজ্জাক মোল্লা, আপনার মনে আছে, রেজ্জাক মোল্লা শেষের দিকে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউ উঠে ধরতে গেছে। মানে এখন কি রাজ্য বিজেপি নেতৃত্বের এই অবস্থা যে হেলে ধরতে পারছে না, একেবারে কেউ উঠে ধরার জন্য এবং ভুল স্ট্র্যাটেজি নিচ্ছে? রেজ্জাক মোল্লা বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে বলেছিলেন।
বলতেন আমি চাষার বেটা বলে। বর্তমান বিজেপি যারা চালাচ্ছেন ওই 3-4 জন যারা, এবং জানেন তো বিজেপি অফিসটাকে এরা লোহার গাড়দে মুড়িয়ে দিয়েছে, সাংঘাতিক মোটা মোটা, এত মোটা মোটা সব দরজা করেছে লোহা দিয়ে, স্টিলের, এবং সিকিউরিটি বেশি, কর্মী কম সারা বিজেপি অফিসে। সাধারণ বিজেপি কর্মীরা ঢোকার অধিকার নেই, তার ভেতরে কাঁচের ঘরে বসে এরা দল পরিচালনা করছেন। এই 4-5 জন যারা আছেন তারা হেলে ধরারও চেষ্টা করছেন না, এরা নিজেরা হেলে গিয়েছেন ওই তৃণমূলের স্ট্র্যাটেজির কাছে। এরা কি ধরার চেষ্টা করছেন জানেন? এরা হয় হাইকোর্ট নয় রাজভবন, এই দুয়ের আশ্রয় নিয়ে দলটাকে চালানোর চেষ্টা করছেন, আর কিচ্ছু চেষ্টা করছেন না। অর্গানাইজেশন একেবারে শেষ করে দিয়ে কেউ জেলায় যেতে ভয় পান, জেলা ছেড়ে দিয়েছেন ভগবানের নামে, মানে কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। হ্যাঁ, 42টা জেলায় নিজেদের কাছের লোককে, 35টাতে নিজেদের কাছের লোক বসিয়েছেন, কাজের লোক না। আমাদের সাংগঠনিক জেলা 42টা, জানি, সেইখানে 35 জনকে বসিয়েছেন কাছের লোক, যারা ফোন ধরে, যারা জো হুজুর করে তাদেরকে। তারা কি কাজের লোক? না। তারা কি রাজনীতি জানেন? না। তারা কি অনেকদিন ধরে বিজেপি করছেন? না। তাদেরকে কি ওই জেলার বিজেপি করার লোকজন জানে? অন্য লোক ছেড়ে দিলাম, তাও জানে না। এইভাবে সংগঠনটাকে একেবারে শেষ করে দিয়ে নিজেরা আছেন হয় হাইকোর্ট নয় রাজভবন, এই দুয়ের আশ্রয়। একেবারে হাইকোর্ট রাজভবন নিলে চলবে না। জয়প্রকাশ মজুমদার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছেন, সাংগঠনিক অভিজ্ঞতা থেকে, বাংলার ঐতিহ্য জানতে হবে, বাংলার মানচিত্র জানতে হবে, এবং সেই সঙ্গে মানুষকে জানতে হবে। আমি একদম শেষের দিকে যাব। আজকের এই রেজাল্ট বেরোনোর আগে যোগী আদিত্যনাথ, আজকের দ্বিতীয় দফায় ভোট উত্তরপ্রদেশে, যোগী আদিত্যনাথ কালকের একটি রিয়াকশনে বলেছেন, হঠাৎ করে বাংলার কথা তার মনে পড়েছে যে বাংলায় ভোটে সন্ত্রাস হয়, রিগিং হয়, ছাপ্পা হয়, কিন্তু উত্তরপ্রদেশে দেখলেন তো এসব কোথাও হয় না। বাংলা সঙ্গে কেরলের নামও দিয়েছেন, আমি কেরলটা বাদই দিচ্ছি, যেহেতু আপনি বাংলার নেতা, বাংলার কথাই বলছেন। যোগী আদিত্যনাথ এরকম বলছেন। আজকে কি মনে করছেন যে এই যে 4 পুরো ভোট যোগী আদিত্যনাথের কথা সন্ত্রাস ছাপ্পা করেই হয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, আমি বাঙালি হিসেবে একটা কথা বলতে পারি, আমাদের একটা বিজেপিতেই শেখানো হয়েছিল যে ব্যক্তি ওপরে দল বড়, দলের ওপরে রাষ্ট্র বড়। তো বাংলা বাদ দিয়ে তো রাষ্ট্র নয়, তাই জন্য বাংলা তথা ভারতকে আমি সর্বাগ্রে জায়গা দিচ্ছি। দেশ আমাদের, দেশ আমাদের, প্রদেশ আমাদের। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো দল বড় আমি দেখছি না, দেশ বড়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যোগীজির এই কথাটা অনভিপ্রেত। উনি বলতেই পারেন আমার এখানকার অবস্থা ভালো, আমরা অনেক রাজ্যের থেকে ভালো। বাংলার নাম নিলেন কেন? বাংলাকে কটূক্তি কেন করলেন? এবার আরো একটি ঘটনা, 2021-এর নির্বাচন বললেন যে আমার এখানকার নির্বাচন ভালো হচ্ছে, বাংলার নির্বাচন ভালো হচ্ছে, হয়নি 2021-এর। এবার 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কে সংগঠিত করেছিল? জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে কারা ছিল? কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী কারা পাঠিয়েছিল? স্বরাষ্ট্র দপ্তর পাঠিয়েছিল। এবং জয়প্রকাশ, আপনাকে বলি, আপনি তখন একদম অ্যাক্টিভ, এবং আপনি কিন্তু বক্তব্য রাখতে এসেছিলেন ভোটে যখন বিপর্যয় হলো বা ভোটের পরে। আপনারা কিন্তু, বা বিজেপি, এবারে আপনার কথা তো ছিল না, ওটা সামগ্রিকভাবে বিজেপির কথা ছিল। আপনারা কিন্তু একেবারেও কোথাও অশান্তির কথা কিন্তু বলেননি বাংলার ভোটে। না, প্রথম কথা একটা মাথায় রাখা দরকার, 2রা মে যেদিন ফলাফল বেরোলো সেদিন বিজেপির হয়ে আমি সমগ্র মিডিয়ার সামনে এসেছিলাম, বাকি কাউকে আর খুঁজে পাওয়া যায়নি, এটা আমরা জানি। এবং সবিনয়ে আমি যে জিতেছে তাকে আমি কনগ্র্যাচুলেট করেছিলাম, তাকে অভিনন্দন জানিয়েছিলাম, এবং বলেছিলাম যে আমরা অনেকটা এসছি কিন্তু জেতার মতন জায়গায় আসেনি, এবং কেন এই তফাৎ হলো সেটা আমাদের এই জায়গাটা আমরা পর্যালোচনা করে দেখব। কেন মানুষের কাছে পৌঁছতে পারলাম না, বা মানুষ অত দূর পর্যন্ত সমর্থন কেন করলো না, আমরা দেখব, এটা বলেছিলাম। সব থেকে বড় কথা একটা জিনিস বলি, জয়ের পরে অনেকেই বাঘ হয়ে যায়, কিন্তু পরাজয়ের পরে সম্মান রেখে মিডিয়ার সম্মুখীন হওয়া এবং দলের সম্মান রেখে, সেটাই হচ্ছে আসল কৃতিত্ব।
আজকে যারা আমাকে অনেক কথা বলছেন তাদেরকে বলি সেই সময় লোক খুঁজে পাওয়া যায়নি। আজকেও আমি একই কথা বলছি, বিজেপি। আপনার কি মনে হয় আজকের বিজেপি কোনো প্রেস কনফারেন্স করবে না? হ্যাঁ, নিশ্চয়ই করবে। শ্রমিক ভট্টাচার্য তো এখন নিয়ম করে করছেন না, শ্রমিক বাবু করবেন। শ্রমিক বাবু খুবই ভালো কথা বলেন, খুব ভালো বাংলা বলেন এবং পড়াশোনার লেভেলটা খুব ভালো। হ্যাঁ, আমি বললাম তো একটু আগেই, আমি বলছিলাম শ্রমিকবাবু সন্ধ্যেবেলায় প্রেস কনফারেন্স বা বিকেলবেলায় করবেন দলের হয়ে, এবং তাতে চারানা থাকবে বাংলা সাহিত্য, কিছুটা রবীন্দ্রনাথ, কিছুটা বাংলা গানের কোটেশন, এবং শক্তি চট্টোপাধ্যায় নাকি শক্তি চট্টোপাধ্যায়ও থাকতে পারেন একানা, আর ওই কিছু উপমা যেগুলো থাকে, বহুত্ববাদ, বহুদলীয় ব্যবস্থা, গণতন্ত্রের জয়, গণতন্ত্রের পরাজয় এবং চূড়ান্ত বিশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি শব্দবন্ধের মধ্যে দিয়ে তিনি ব্যাখ্যা করবেন বিজেপির পরাজয়টা। কিন্তু সেটা সাধারণ মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, বা মিডিয়া বুঝবে কি বুঝবে না জানি না, তবে আমি এইটুকুনি জানি যে বিজেপির মার খাওয়া সাধারণ কর্মী তার থেকে কোনো রকম অর্থ উদ্ধার করতে পারবেন না। যে তিনি কি বলতে চাইলেন, আমাদের জন্য বললেন না আমাদের বিপক্ষে বললেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা কি বললেন, সেটা তারা উদ্ধার করতে পারবে। মানে আপনার বক্তব্য হলো শ্রমিক ভট্টাচার্য বিজেপির মুখপাত্র, দীর্ঘদিনের নেতা, তিনি এমন সুন্দর অলংকারিক ভাবে একটা প্রেস মিট করবেন, আজকের এই পরাজয়টাকে করবেন, যেখানে অনেক উপমা পাওয়া যাবে, খুব সুন্দর শব্দ চয়ন পাওয়া যাবে, কিন্তু বিজেপি নেতা কর্মীদের বা বিজেপি দল হিসাবে আগামীর কি ভবিষ্যৎ তার কোনো রূপরেখা তিনি দিতে পারবেন না, দেবে না। কারণ হচ্ছে শ্রমিকবাবু ভালো কথা বলতে পারেন বলে, জানেন তো রাজনীতিতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে একটা গ্রে এরিয়া থাকে, ধূসর জায়গা। উনি ওই ধূসর জায়গা দিয়ে পদচারণা করে বেরিয়ে চলে যাবেন, একেবারে ধূসর জায়গা দিয়ে পদচারণা করবেন, এটাই মুদ্রা। শুধু আত্মসমালোচনা নয়। আজকে আমার প্রশ্ন তো অন্য জায়গায়, এই এত বড় ডিবাকল পরপর হতে চলেছে, একজনও দায়ভার নিচ্ছে যে বলছে এই হারের জন্য আমি দায়ী, আমি পদত্যাগ করলাম? একজন। আমার দায়িত্ব ছিল এই ইলেকশন পরিচালনা করার, আমরা তৃতীয় স্থানে পৌঁছেছি, মানে মনে করুন চন্দননগরে যার দায়িত্ব ছিল কিংবা বিধাননগরে যার দায়িত্ব, তিনি, আমি দলের জায়গা, মনে করুন সহসভাপতি আছেন অর্জুন সিং, ওনার দায়িত্ব ছিল বিধাননগরের এই বিপর্যয়ের পরে অর্জুন সিং বলবেন আমি সহসভাপতির পদ থেকে, অর্জুন সিং ভাটপাড়ায় সামলাতে পারছেন, আপনি নিজেই বলছেন। আমি বলছি দলের সহসভাপতির পদ থেকে কি পদত্যাগ করবেন? সেই সাহস দেখাতে পারবেন? সেই জায়গা দেখাতে পারবেন? এটাই হচ্ছে প্রশ্ন। আজকে পদত্যাগ কারা করে, যাদের ইচ্ছা আছে? অনেকে আপনি বলছেন, আপনার কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যারা পদলোভী তারা পদত্যাগ করবে। ভ্যালু বেসড পলিটিক্স, আমি বারবার বলছি ভ্যালু বেসড পলিটিক্স। একদম জয়প্রকাশ দা, একদম শেষ করব। আমরা যে জায়গায় বসে রয়েছি একদম শেষ করব। অনেকক্ষণ ইন্টারভিউ দিচ্ছেন এবং জয়প্রকাশদার মূল বক্তব্য হলো যেভাবে বিজেপি চলছে কিন্তু শেষে শুরু হয়নি, মানে শেষে শুরু হয়ে অনেকটা এগিয়েও গেছে বিজেপি, এবং 27শে ফেব্রুয়ারি এই মাসেই আরো যে 108টি পুরসভা আছে সেখানেও কিন্তু ভাড়ে মা ভবানী হয়ে যেতে পারে। অমিতাভ চক্রবর্তীর মতন লোকজন যতদিন দল পরিচালনা করবেন ততদিন দলের কোনো সুরাহা আমার চোখে পড়ছে না। একদম যেটা দিয়ে আমি শেষ করব, আপনাকে বলছি, বারবার বলছি, আমরা এখন বসে আছি বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডে। এখানে জয়প্রকাশ মজুমদারের বাড়ি, তাঁর দপ্তর, শর্টলেকের ভোটার তিনি। ভোটের দিনও আমরা দেখেছি তিনি তার ভোটটা দিতে গেছেন। আমি বাকি 3 পুরসভা বার দিলাম। সামগ্রিকভাবে আপনি এখানে থাকেন, এখানকার সবচেয়ে খবর তো আপনার কাছে আসবেন, যেহেতু আগে আপনি সহসভাপতি ছিলেন, রাজ্য স্তরের নেতাও বটে। কিন্তু আমি আরো ছোট জায়গায় নিয়ে এলাম আপনাকে। এই জায়গাতে বসে আছেন, শর্টলেকের যে অভিযোগগুলো উঠেছিল, আপনিও তো ভোট দিতে গেছিলেন, বা আপনারও তো নিজস্ব কিছু মেশিনারি লোকজন চেনা পরিচিত আছে। সত্যি কথাটা বলুন তো, এই ভোট কি রিগিং, ছাপ্পা, নাকি হারের অজুহাত, নাকি সত্যি মানুষের ভোটের প্রতিফলন? এত বড় জয় রিগিং করে করা যায়? পরিষ্কার। আজকে তৃণমূল কংগ্রেস বিধাননগরে আজকে 41টা সিটের মধ্যে 39টা জিতেছে। 39টা তৃণমূল পেয়েছে, কংগ্রেস একটা পেয়েছে, নির্দল একটা পেয়েছে। সে নির্দল নাকি আবার তৃণমূলের সঙ্গে ঘোরাঘুরি করছে জানা যাচ্ছে। সে করতেই পারে, তার জন্য কথা নাই। কংগ্রেস একটা পেলো, বিজেপি একটা পেলো না। সেটাই কথাটা হচ্ছে যে আমাকে ভোট দেওয়ার পরে 31 নম্বর ওয়ার্ডে, যেখানে সব্যসাচী দত্ত, তিনি তৃণমূলের ছিলেন, বিজেপিতে এসেছিলেন, আবার তৃণমূলে ফেরত গিয়ে তিনি লড়লেন তৃণমূলের হয়ে। তার বিপক্ষে ছিলেন দেবাশিস জানা,
যিনি তৃণমূলের ছিলেন, তৃণমূল থেকে এসে বিজেপিতে এসে বিজেপির টিকিটে লড়লেন। পুরনো দুই একই পার্টির সঙ্গী, তারা পরস্পর বিরুদ্ধে লড়লেন। এটা হতেই পারে রাজনীতিতে। আমি যখন ভোট দিতে গেলাম, সেখানে আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, এবং আমি ভোট দিয়ে ভোট কেন্দ্রের ভেতরে ঢোকা এবং বেরোনো, এই টোটাল টাইমটা লেগিয়েছিল 3.5 মিনিট। বেরোনোর পরে আমাকে বলেন কি রকম দেখলেন ভোট কেন্দ্রের ভেতরে। বাইরে কিন্তু দুজনেই ছিলেন, এই দুই প্রার্থী দুজনেই ছিলেন। সে ছবি আমরাও দেখেছি। হ্যাঁ, সব্যসাচী প্রথমে এসে আমার সঙ্গে হাত মেলান, তার পাশেই ছিলেন দেবাশিস জানা, তারপর দেবাশিস জানার সঙ্গে হাত মেলায়, দুজনেই আমার বন্ধুস্থানীয়। সাংবাদিকদের উত্তরে বলি যে আমি কোনো সহজভাবে গেছি, সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এখানে, আমি যা অভিজ্ঞতা, এবং ভোট দিয়ে বেরিয়ে এসেছি। তারপরের প্রশ্ন ছিল আপনি কি কোনো বহিরাগত দেখলেন ভোট কেন্দ্রে? আমি বললাম না, একজনকেও দেখিনি। যারা আমার আগে ভোট দিলেন আর যারা পরে ভোট দিচ্ছেন, তারা সবাই আমার পরিচিত, এই পাড়ারই বাসিন্দা। এইটা বলেছি আমি, যেটা সত্যি ঘটনা সেটাই বলেছি। বানিয়ে বলা সেখানে সম্ভব না। আমার মনে হয় ভ্যালু বেসড পলিটিক্স যারা করে তাদের উচিতও নয়। এবার আমার প্রশ্ন হচ্ছে, বিধাননগরে অন্য জায়গায় কিরম ভোট হয়েছে আমি জানি না, কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি আমি টিভিতে। আমার একটাই কথা, যে আজকে যেভাবে তৃণমূল কংগ্রেস 39টি আসন জিতেছে, সেইটা রিগিং করে জেতা বলে কি আমি উড়িয়ে দিতে পারি? আর নিজের দায়িত্ব, নিজের দলের দায়িত্ব, নিজের দলের অক্ষমতা, সেই দিয়ে শাক দিয়ে কি মাছ ঢাকতে পারি আমি? এটা কোন রাজনৈতিক অভিজ্ঞতা বলে যে নিজের যে অক্ষমতাটা তুমি অন্যের ওপর চাপিয়ে দিয়ে তুমি ঝেড়ে ফেলবে? এটাই হচ্ছে বলেই আমার এত ক্ষুব্ধতা, যে সন্ত্রাস করে এক কথা বলে তোমরা কি করছো, নিজের দলের লোকজনদেরও তোমরা বসিয়ে দিচ্ছ, তাদের নিষ্ক্রিয় করে দিচ্ছ। তাদের মনে যেরকম ছোট বাচ্চাদের না, বড়রা বলে ওদিক দিয়ে যাস না, ভূত আছে, কেন বলে? তাদের ভয় দেখিয়ে একটা আতঙ্ক তৈরি করে যে ওইখান দিয়ে যাবে না, এই কাজটা করবে না। সেই রকম ওই জুজুর ভয় দেখানো, যেরকম বিজেপি এখন সন্ত্রাস জুজুর ভয় দেখিয়ে নিজেরই ক্ষতি করছে, নিজের কর্মীদেরই বসিয়ে দিচ্ছে, আর নিজেদের অক্ষমতা ঢাকছে। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বহিষ্কৃত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার যে ক্ষোভ, এবং তিনি কিন্তু যুক্তি দিয়ে পরিসংখ্যান তুলে বোঝালেন আজকের এই ফল কিন্তু মানুষের ভোটের ফল। এবং যদি অজুহাত খাড়া করা হয়, নাচতে না জানলে উঠোন বেঁকা বা শাক দিয়ে মাছ ঢাকার মতো কথাও তিনি বললেন। যদি বিজেপিকে আবার বিজেপি সুলভ হয়ে উঠতে হয় রাজনৈতিকভাবে, তাহলে অবিলম্বে তিনি অপদার্থ শব্দটাও ব্যবহার করেছেন, অনভিজ্ঞ শব্দটাও ব্যবহার করেছেন। তাদেরকে সামনে এসে বিজেপিকে পরিচালনা করতে হবে, না হলে অদূর ভবিষ্যতেই, হয়তো সেটার খুব বেশি দিন বাকিও নেই, তাহলে বিজেপি কিন্তু নিশ্চিহ্ন হওয়ার পথে। জয়প্রকাশ দা বলছেন তার খারাপ লাগছে, কংগ্রেসের মতো একটা দল সেখানে সিট পাচ্ছে, আসন পাচ্ছে, বামেদের ভোট বেশ ভালো রকম ফিরে আসছে, আসন পাচ্ছে, সেখানে বিজেপির কোনো আসন নেই। এবং ভূতের ভয় দেখিয়ে লাভ নেই, নিজেদের অযোগ্যতা প্রমাণ। অর্থাৎ জয়প্রকাশ বাবু যেটা বলতে চাইলেন, ও ফার্স্ট হয়েছে, আমি পড়াশোনা করিনি বলে আমি ফেল করেছি, ওর ফার্স্ট হওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমি যদি কেউ বলি যে ও টুকে পাস করেছে, তাহলে আমারই নিজের আগামী দিনের ভবিষ্যৎটা অন্ধকারে যাবে। এটাই তো বক্তব্য। একেবারেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিষ্পরাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার।